অস্ত্র সমর্পণে রাজি হামাস সহ গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো। মরক্কো স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, ১৯ জনের মৃত্যু। এবং ১৯ বছর পর কলকাতায় ফিরলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সম্পূর্ণ অস্ত্র সমর্পণ ও নিরস্ত্রীকরণে রাজি হয়েছে হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। নিরস্ত্রীকরণ শেষ হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এরপর সেখানে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। Hamas on Friday said it will agree to some of the terms in the US-brokered peace plan. মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের অধীনে সম্পূর্ণ অস্ত্র ছাড়তে রাজি হয়েছে হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের অস্ত্রত্যাগের প্রক্রিয়াটি কয়েকটি সুনির্দিষ্ট ধাপে সম্পন্ন হবে। গাজায় থাকা সমস্ত সামরিক সুড়ঙ্গ, অস্ত্রের মজুদ এবং অস্ত্র তৈরির কারখানা সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। নিরস্ত্রীকরণ শেষ হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। গাজার শাসনভার নেবে ফিলিস্তিনিদের নিজেদের গড়া এক নতুন বেসামরিক প্রশাসন। আর সাধারণ মানুষের সুরক্ষায় সেখানে মোতায়েন করা হবে একটি বিশেষ আন্তর্জাতিক শান্তি মিশন। মধ্যস্থতার জন্য মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গাজা আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। একই সঙ্গে ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে। চুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের একটি অংশ এই রোডম্যাপের কিছু শর্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে। অবশ্য হুমকি দিয়ে রেখেছেন হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ। বলেছেন, ইসরায়েল নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না। গত সপ্তাহের শেষ দিক থেকে হামাসের নেতারা কায়রোতে অবস্থান করছেন। সেখানে তারা মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছেন। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের পথ সুরক্ষায় সৌদি আরবের নেতৃত্বে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে ১৪ দেশ। নতুন এই জোটে বাংলাদেশও রয়েছে। গতকাল সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোট গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষার সহযোগিতা জোরদার করা। জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, তারা বাব আল মান্দা প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগর জুড়ে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট সুরক্ষিত রাখতে একসঙ্গে কাজ করবে। জোটে স্বাক্ষরকারী দেশগুলো হলো সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরস। তবে একই ধরনের নিরাপত্তা স্বার্থ থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এ জোটে যোগ দেয়নি। বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো দিয়ে তেল সরবরাহ বাড়তে থাকায় শুক্রবার তেলের মূল্য কমতে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের দর $1.03 বা 1.2% কমে ব্যারেল প্রতি $88 নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম $1.50 বা 1.8% কমে ব্যারেল প্রতি $82.09 দাঁড়িয়েছে। তবে মাসিক হিসেবে ব্রেন্ট ও WTI দুই ধরনের বেঞ্চমার্ক তেলের দামই প্রায় 20% বৃদ্ধির পথে রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো দিয়ে সরবরাহ কার্যক্রম বাড়তে থাকায় বাজারে তেলের দামে সাময়িক চাপ তৈরি হয়েছে।
মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশের চেষ্টাকালে অন্তত ১৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সেউতা প্রশাসনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৪৯,০০০ অভিবাসী শহরটিতে প্রবেশ করেছেন। এতে সীমান্ত এলাকায় তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেউতার আঞ্চলিক প্রেসিডেন্ট হেসুস ভিভাস ঘটনাটিকে মানবিক ও সামাজিক জরুরি অবস্থা হিসেবে উল্লেখ করে সীমান্তে সেনা মোতায়েনের আহ্বান জানান। যদিও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি নাকচ করে জানায় অভিবাসন সংকট এ ধরনের আইনের আওতায় পড়ে না, তবে সীমান্তে অতিরিক্ত সহায়তা হিসেবে ৬০ জন সেনা সদস্য মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় ২ দশক পর আবারও কলকাতায় ফিরেছেন নির্বাসিত বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার নয়াদিল্লি থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে স্বাগত জানান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের আনন্দের কথা প্রকাশ করে তসলিমা বলেন, এই প্রত্যাবর্তন তার কাছে নিজের জন্মভূমিতে ফিরে আসার মতো। আগামীকাল শনিবার কলকাতার রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে ২০০৭ সালে তার আত্মজীবনে দ্বিখণ্ডিত ঘিরে বিতর্কের জেরে কলকাতায় উগ্রপন্থীদের বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই পরিস্থিতিতে তৎকালীন বামফ্রন্ট সরকার তাকে কলকাতা ছাড়তে বাধ্য করে। কলকাতায় তার এই প্রত্যাবর্তন ঘিরে সেখানকার সাহিত্য ও সংস্কৃতি মহলে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন বিতর্ক। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। নেপালে হিন্দু মুসলিম সংঘর্ষে নিহত ৩, নিরপেক্ষ তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর। এবং পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনি বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনসারি সহ আশপাশে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বলেছেন, সহিংসতার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে গত রোববার সহিংসতার সূত্রপাত হয়। হিন্দুদের একটি শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ২ ব্যক্তি নিহত হন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র অভিনারায়ণ কাফলে। এরপর বৃহস্পতিবার কারফিউ চলাকালেই পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজন নিহত হন। পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ঢোকার পর তাৎক্ষণিক আকাশে যুদ্ধবিমান পাঠায় নেটো। পরে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে বিস্ফোরিত হয়েছে। গতকাল ভোরে পোল্যান্ডের আকাশ সীমায় ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করে। এটি ছিল ইউক্রেনের রাতভর রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অংশ। ইউক্রেনে চালানো এই হামলায় শিশু সহ অন্তত ৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। আহত হন ৫০ জনের বেশি। পোল্যান্ড সহ নেটোর কয়েকটি সদস্য দেশ ইতোমধ্যে একাধিকবার পথভ্রষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে। নেটোর এক মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে পোল্যান্ড সহ এই সামরিক জোটের সদস্য দেশগুলো F-16 যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী একটি উড়োজাহাজ ও আকাশভিত্তিক আগাম সতর্কীকরণ উড়োজাহাজ মোতায়েন করে। নেটো তার ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে বলে জানান জোটের এই মুখপাত্র। আরও একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সেনাবাহিনী। সম্প্রতি ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় ৩ জনের নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
হামলায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটির হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামাগার লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। সম্প্রতি ইরানের কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। ইরান বাহিনীর দাবি, কুয়েতের এই বিমান ঘাঁটিটি পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথের নজরদারি এবং কৌশলগত সামরিক সহায়তা পরিচালনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 34 জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 8 জন খনির ভেতরে আটকা পড়েছেন। বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর উদ্ধারকারীরা ব্যক্তিরা প্রথমে 7 জনের মরদেহ উদ্ধার করেন, পরে আরও 27 জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আটকে পড়া সবাইকে শনাক্ত না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে মিথেন গ্যাসের বিস্ফোরণের পর খনির ভেতরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ায় জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণে উদ্ধারকারীদেরও অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ পাকিস্তানি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এবং খনির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনারও নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের 8047 মিটার উচ্চতার ব্রড পিকে তুষার ধসের ঘটনায় বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা সহ একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের অন্তত 10 সদস্য নিখোঁজ হয়েছেন। এরই মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আলপাইন ক্লাব অব পাকিস্তান। বৃহস্পতিবার দুপুরে নির্মল পূর্জার নেতৃত্বাধীন দল ক্যাম্প 3 এর দিকে অগ্রসর হওয়ার সময় তুষার ধসের মুখে পড়ে। নিখোঁজদের মধ্যে রয়েছেন পাকিস্তানের হুঞ্জা অঞ্চলের পর্বতারোহী সোহেল সাকি, 5 জন নেপালি, 1 জন মার্কিন, 1 জন ওমানি, 1 জন চীনা এবং আরও 1 জন বিদেশি আরোহী। আবহাওয়ার অবস্থা বিবেচনায় সমন্বয় করে হেলিকপ্টার এবং স্থল উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। আলপাইন ক্লাবের তথ্য অনুযায়ী আরোহীদের জিপিএস অবস্থান বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, তুষার ধসের ফলে তারা প্রায় 1 কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন এবং বরফের নিচে আটকা থাকতে পারেন। শেষ করছে আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অস্ত্র সমর্পণে রাজি হামাস সহ গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো। মরক্কো স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, 19 জনের মৃত্যু। 19 বছর পর কলকাতায় ফিরলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। নেপালে হিন্দু মুসলিম সংঘর্ষে নিহত 3, নিরপেক্ষ তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর। এবং পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনি বিস্ফোরণে 32 শ্রমিক নিহত। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।